জানালাটা খোলা, সাদাটে রঙের পর্দাগুলো দুলছে, বাতাস আসছে ধেয়ে। মিষ্টি ভোরের সূর্যের প্রতিফলন ঘটছে যেন বিছানা জুড়ে। অবুর হয়ে তন্দ্রা ঘুরে আবদ্ধ তন্ময়ের কর্ণকুহরে প্রবেশ করছে মেয়েলি গলার স্বর। সেই মেয়ের কান্নাকাটি আহাজারিতে শব্দ দূষণ তৈরি হচ্ছে, যেমনটা প্রত্যেক সকালেই হয়। মাথাটা তন্ময়ের ভেতর থেকে চিনচিন করে ওঠে। ভ্রুদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ে। ডান হাত অনায়াসে কপালে চলে যায়। নড়ে চড়ে ওঠে সে। ঘুম ছুটে যায়। পিটপিট করে নয়ন চূড়া মেলে তাকায়। চক্ষুদয় সূর্যের আলো মানিয়ে নিতে সময় নেয়। বিছানার হেডবোর্ডে ঘেঁষে বসে ধীরে সুস্থে। শরীরে থাকা পাতলা কম্বলটি হাঁটুতে এসে থামে। প্রশস্ত বুক দৃশ্যমান হয়। পেটানো কোমরে দু এক ভাঁজ পড়ে। বালিশের পাশ হাতড়ে সেলফোনটা হাতে নেয়। নোটিফিকেশন ছুড়ে মিসড কলস। সাইলেন্ট মোড খুলে সেলফোনটা ড্রয়ার টেবিলের ওপর রাখে। কম্বল সরিয়ে মার্বেল ফ্লোরে পা জোড়া রেখে দাঁড়ায়। অভ্যস্ত ভঙ্গিতে বিছানার বালিশ দুটো গুছিয়ে নেয়। কম্বলটা পরিপাটি করে ভাঁজ করে। বিছানা টান টান করে গুছিয়ে দেয়। মাথার চুলগুলো হাতড়ে জানালার সামনে দাঁড়ায়। পর্দাগুলো টেনে সরিয়ে দেয়। কতগুলো নিঃশ্বাস নিয়ে বাথরুমের দিকে পা বাড়ায়। দাঁত ব্রাশ করে কৌশল নিয়ে বেরোয়। শরীরের ওপরটা উদুম, নিচে সাদা রঙের প্যান্ট পরে সে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে সবে। কর্ণকুহরে প্রবেশ করছে বাহির থেকে ধূপধাপ পায়ের শব্দের প্রতিধ্বনি। চেনা পরিচিত পদচারণের ভারী শব্দগুলো তার রুমের সামনে এসে থামে। পরপর দরজায় দু এক কড়াঘাতের শব্দ এবং অনুমতিবিহীন তক্ষুনি একটি ছোট মাথা দরজা সামান্য ফাঁকা করে ঢোকে। তন্ময়কে দেখে মাথাটা দ্রুত গতিতে বাইরে চলে যায়। একটু পর পুনরায় করাঘাত হয়। অরুর বাচ্চা মতো গলার স্বর শোনা যায়। তন্ময় ভাই, কফি কফি এনেছি, আসতেছি ভেতরে। তন্ময় স্বভাব সুলভ ভঙ্গিতে কাবার্ড খোলে। একটা সাদা শার্ট পরে নেয় নিজ গতিতে। তার গলার স্বর তার বাবার মতো গুরু গম্ভীর, ভীষণ ভারী স্বর। মাত্র ঘুম থেকে ওঠাই সেই পুরুষালী কণ্ঠখানা এখন মারাত্মক গম্ভীর। আয়। তড়িঘড়ি করে ঢুকতে চাই অরু। পা জোড়া দিয়ে ঠেকে দরজার কোণে। ব্যথা পেয়ে হাত ফসকে কফির মগটা ফ্লোরে পড়ে যায়। কাঁচ ভাঙার শব্দ তোলে। চিৎকার করে ওঠে ভয়ে। হাঁসফাঁস করে মাথা তুলে তাকায়। নয়ন চোরা চিকচিক করছে। এই তো কেঁদে দেবে দেবে ভাব। হাতা ফোল্ড করতে নিয়ে তন্ময় মাথা ঘুরিয়ে দেখে নেয়। এসব কীর্তি দেখে যেন সে অভ্যস্ত। এমন ভঙ্গিতে এগিয়ে আসে অরুর দিকে। ওকে আগাগোড়া দেখে নেয়। লম্বা কালো চুলগুলো ছড়িয়ে আছে অঙ্গ জুড়ে। এখনো বাঁধা হয়নি। ওর চুল বেঁধে দেয় জবেদা বেগম। স্কুলে যাবার সময় বেঁধে দেবে। ঘুম থেকে উঠে একচোট কেঁদেছে, তাই মুখমণ্ডল ফুলে। হয়তো কোনো কিছুর বায়না ধরেছে। কালো হাঁটু সমান ফ্রকখানা উঠছে। নাক লাল। গরম কফি ওর গায়ে লেগেছে নাকি সেটা খেয়াল করে নিল তন্ময়। না, লাগেনি। নিশ্চিন্ত হয়ে পুনরায় ফিরে আসে। টেবিল থেকে একটা খাতা হাতে নেয়। অরুর উদ্দেশ্যে বলে, রূপালী আন্টিকে পাঠিয়ে দে, পরিষ্কার করে দেবে। অরু হেঁচকি তুলছে। হেঁচকি তুলতে তুলতে বলল, সরি। ওকে। আমি দেখিনি, এত খেয়াল করে আসলাম তাও এমন হলো। দরজাটা ভালো না, পাল্টিয়ে ফেলা উচিত। আচ্ছা। তন্ময় ভাই, উম, আমার না একটা জিনিস লাগবে। কি? মার্জি লেটেস্ট মডেলের পেন্সিল বক্স নিয়েছি, আমাকে নিয়ে দিতে বলেন না। আচ্ছা, জি। অরু ভেতরে ঢুকে একটু ঘুরঘুর করে বেরিয়ে গেল। তন্ময় ব্যাগে একটা বই দুটো খাতা ঢুকিয়ে নিল। হাতে ঘড়ি পড়তে নিতেই দুয়ারে এসে দাঁড়ায় মধ্যবয়সী রূপালী। পান খাওয়া লাল দাঁতগুলো দেখিয়ে হাসে। অনুমতি চাইতে বলে, তন্ময় আব্বা, আমু। জি বলুন আন্টি। ফ্লোরে পড়ে থাকা কাচের টুকরো ডিঙিয়ে রূপালী ভেতরে ঢোকে। হাতের কফির মগ এগিয়ে ধরে। তন্ময় সেটি নিয়ে ঠোঁট ছুঁয়ে কিছুটা পান করে। রূপালী দুয়ারের সামনে পড়ে থাকা কাজগুলো পরিষ্কার করতে বসে। আরো মামুনিরে কত কইরা কইলাম আমি নিয়া যাই, কথা শুনলো না, নিজেই আইলো। আইয়া কি কামটা করলো, যদি পায়ে পড়তো কেমন হইতো কও।
ডাইনিংয়ে বসে মোস্তাফা সাহেব, হাতে নিউজ পেপার, সেটা উল্টিয়ে পাল্টিয়ে দেখছেন তিনি, খুবই মনোযোগী। তন্ময় কিছুক্ষণের মধ্যেই এলো ব্যাগ কাঁধে। সে এসে বাবার পাশের চেয়ার টেনে বসলো। মোস্তফা সাহেব নিউজ পেপার ভাঁজ করে রেখে দিলেন। তাড়াহুড়া অবস্থায় এক এক করে সকলে উপস্থিত হচ্ছে। অরু এসে বসেছে তন্ময়ের পাশের চেয়ারটায়। সঙ্গে সঙ্গে তন্ময়ের নাকে বেবি পাউডার, বেবি লোশনের গন্ধ এসে লেপটে যায়। চোখ বুজে শুকে নেয়। শরীর নাড়িয়ে অরু নাক টানছে। কফির মগ ভেঙেছে বিধায় একটু কেঁদেছিল। কাঁদলেই মেয়েটার ঠান্ডা লেগে যায়। এই এক গুণ তার মধ্যে চমৎকারভাবে চলে বেড়ায়। তন্ময় কাচের প্লেট উল্টিয়ে একটা ব্রেড নেয়। ডিম পোচ দিয়ে 2 ব্রেড মিলিয়ে কামড় বসায়। অরু পুনরায় নাক টানে। অপর পাশ থেকে আকাশ ধমকে ওঠে। ওরু, খেতে দিবি তুই? নাক টানাটানি আল্লাহর রাস্তে বন্ধ কর। অরু কষ্ট পায়, টলমল চোখে তাকায়, টিস্যু দিয়ে নাক চেপে বলে, আমি কি ইচ্ছে করে টানি? এভাবে কেন বলেন ভাইয়া? অগোচরে তন্ময়ের ঠোঁটের কোণ ঘেঁষে হাসি লেপ্টে এসে বিলীন হয়ে যায়। আকাশের গলায় অসহায়তা লেপ্টে। ওরু, খেতে দিবি তুই? নাক টানাটানি আল্লাহর রাস্তে পরে কর। তুই ইচ্ছে করে না টানলেও অনিশ্চয় টান। আমার মাথা ব্যথা নেই, তুই এখন টানিস না প্লিজ। খেতে পারবো না, না হলে তন্ময় যে কিভাবে তোর পাশে বসে নির্বিকার থাকে আমার বুঝে আসে না। মোস্তফা সাহেব গম্ভীর স্বরে বলেন, চুপ থাকো আকাশ, খেতে দাও ওকে। চুপচাপ খেতে থাকা তন্ময়ের প্লেটে উড়ে এসে পড়ে ডিম পোচ। অরু আর্তনাদ করে ডিমটা নিতে আসে। নিতে গিয়ে ডিমটা ভাগ হয়ে তন্ময়ের হাতায় পড়ে, তারপর টেবিলে। তন্ময় নিজের সাদা শার্টের হাতার দিকে তাকায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে টিস্যু নেয়। জায়গাটুকু মুছে পুনরায় খাওয়ায় মনোযোগ দেয়, যেন সে কিছু দেখেও দেখে না। ব্রেডের লাস্টটুকু খেয়ে উঠে দাঁড়ায়। কাঁধে ব্যাগ চেপে বেরিয়ে পড়ে। দুপাশে অবিশ্বাস্য ভঙ্গিতে মাথা নাড়ায় আকাশ। অসহায় চোখে দেখে নেয় তাদের বাড়ির গাধাটাকে। আচ্ছা, এই গাধাটাকে তন্ময় এত সহ্য কিভাবে করে? কিভাবে এটাকে এত ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে? আকাশ এই গাধাটার সঙ্গে 1 ঘন্টা থাকলে ব্লাস্ট হয়ে যাবে। ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। শিক্ষার্থীগণ আগে ভাগে দল বেঁধে মিলেমিশে গাছ লাগাচ্ছে, খুবই মনোযোগ সহকারে। তাদের সাহায্য করছে স্বয়ং প্রিন্সিপাল। পূর্ব দিকের দেওয়ালের সর্বত্র জুড়ে একটা দল হাঁটু গেড়ে বসে আছে। দলের মধ্যে মোট 7 জন তারা। প্রত্যেকের হাত ছোড়া কাদামাটিতে একাকার অবস্থা। সে সময় তন্ময়ের উড়ুতে একটি হাত এসে বসে। হাতটা কাদায় মাখো মাখো পর্যায়ে। সাদা প্যান্টে বড়সড় ছাপ বসিয়ে দেয় মুহূর্তেই। চমকে ওঠে ইব্রাহিম। মুখে হাত চেপে ভয়ার্থ দৃষ্টিতে তাকায় ভিকটিমের দিকে। ভিকটিম তন্ময় তখন নির্বিকার। তারপর তাকায় মাহিনের দিকে। এত বড় তাণ্ডব করে মাহিন তখন দাঁত বের করে হাসছে। পর মুহূর্তে সামনের মাটির বালতিটা উঠিয়ে নেয় তন্ময়। সবটুকু মাটি উপুড় করে ঢেলে দেয় মাহিনের মাথায়। এভাবেই শুরু হয় কাদায় কাদায় গোসল করা। তাদের বন্ধুদের এই কাদামাটি খেলা দেখে অনুপ্রাণিত হয়ে অন্য সব শিক্ষার্থী, তাদের মধ্যেও এই খেলা জমে ওঠে। নির্বিকার হয়ে দেখতে থাকে শিক্ষকগণ। দূর থেকেই নির্দেশনা দিচ্ছে এসব বাচ্চামো বন্ধ করার। কাজ হলো না। সকলেই তখন তুখোড় মেজাজে রয়েছে। কাদায় লেপ্টে থাকা তন্ময় ক্যাম্পাসের পশ্চিমে বসে মাথা এবং মুখশ্রী বাদ রেখে সম্পূর্ণ সে কাদায় মাখে। হাতে চেপে রাখা সিগারেটের নিচের অংশটুকু কাদায় ভেজা। গরম চোখে তাকাচ্ছে মাহিনের দিকে। মাহিন তখন বুক ফুলিয়ে হাসছে। সেও সম্পূর্ণ কাদায় মেখে, তার মাথাটাও বাদ যায়নি। বেচারা ইব্রাহিম থেকে ধরে বাকি সদস্যগুলো ছাড় পায়নি। সবাই কাদায় ভেজা। রিহান বিরক্ত গলায় বলল, ওরে মার দিচ্ছ না কেন? এই ছোট মাহিন মজুমদার শুরু করেছে বালের খেলা। আমি কোন মুখ নিয়ে বাসায় যাবো? রাস্তায় গেলে আমরা জোকার কইব, জোকার। মাহিন চুইংগাম চিবুচ্ছে। মূলত সিগারেটের সাথে মাটিও একটু মুখে ঢুকেছিল কিছুক্ষণ আগে, তাই বাধ্যতামূলক একটা চুইংগাম মুখে নিয়েছে। মুখটা ফ্রেশ করা দরকার ছিল। সেই চুইংগাম মুখ থেকে বের করে আঙ্গুলে নিয়ে রিহানকে দেখিয়ে প্রশ্ন করে। রিহানের নাক ফুঁসে ওঠে।
তেড়ে মেরে যায় মাহিনের দিকে। মাহিনও পেছায় না। দুজন সমানে বুক ফুলিয়ে আসে একজোট যুদ্ধ করতে। এক পর্যায়ে করেও। তাদের এই মারামারি আর ছেলে মানুষই একই কথা। ঘাসের মাটিতে পড়ে দুজন একে অপরের ওপর উঠে কিল ঘুষি দিতে ব্যস্ত। এই দুই পাগলকে থামানোর চেষ্টা করেনি কেউই। তন্ময় সিগারেট ফেলে দেয় দারোয়ানকে আসতে দেখে। ব্যাগ কাঁধে তুলে যেতে নিয়ে বলে, আমি গেলাম। এ পর্যায়ে মাহিন আর রিহানও উঠে দাঁড়ায়। বিরক্ত মুখে রিহান এগিয়ে গিয়ে মাহিনের পিঠের ময়লা ঝেড়ে দেয়। একই বিষয় মাহিনও করে। চোখ রাঙিয়ে দুজনেই আলাদা পথে হাঁটা ধরে। ইব্রাহিম ছুটেছে তন্ময়ের পিছু, সৈয়দও তাদের সঙ্গে। তাদের বাসা আবার একই দিকে, যাতায়াত করতে সুবিধা। সদর দরজা ঠেলে মাত্রই ঢুকেছে তন্ময়। কিছুটা সামনে এগোতেই ওপর থেকে এক ঝাঁক পানি এসে ঠিক তার মাথায় পড়ল। ঠান্ডা কনকনে পানি, জবজবে ভিজে। তন্ময় মাথা তুলে তাকায়। বারান্দায় অরু দাঁড়িয়ে, হাতে বালতি। সে মনে হয় গাছে পানি দিচ্ছিল। বেঁচে ফেরা পানিটুকু নিঃসন্দেহে এখানে ঢেলেছে। অরু তখন ভ্যাবাচ্যাকা খেয়ে চেঁচালো, মাবুদ আল্লাহ! বিড়বিড় করে ছুটে ভিতরে গেল। তন্ময় নির্বিকার মুখে থমকে রইল কিছুক্ষণ। শরীরে পানি ছুঁয়ে দিতেই শুকিয়ে যাওয়া কাদাগুলো নরম হয়েছে। শরীরে বেয়ে চলেছে সেগুলো। এক্ষুনি গোসল করা প্রয়োজন, না হলে আজ সে নির্ঘাত অরুকে থাপ্পড় মেরে গাল লাল করে ফেলবে। নাক ফুঁসিয়ে ভেতরে ঢোকে। চেঁচিয়ে ডাকে জবেদা বেগমকে। ছুটে আসেন জবেদা বেগম। ছেলের এই অবস্থা দেখে বাকরুদ্ধ তিনি। কি হইল? এই অবস্থা কেন? একটা তোয়ালে দাও। সুবিতা বেগম তোয়ালে এনে দিলেন। চিন্তিত গলায় বললেন, আরও পানি ফেলছে। ওরে পাঠাইছি গাছে একটু পানি দিতে। মায়ারে একটা কাজ যদি ভালো মতো করে। তন্ময় দ্রুত গতিতে দুয়ারে দাঁড়িয়ে শার্ট খুলে ফেলল। কোমরে তোয়ালে পেঁচিয়ে প্যান্ট খুলে সোজা উপরে উঠে গেল। কাপড় চোপড়গুলো তুলে নিলেন জবেদা বেগম। সুমিতা বেগম তখন নিজের মেয়েটাকে ইচ্ছে মতো বকছে। বকতে বকতে ওপরে উঠছেন। অরুর নরম পিঠে নির্ঘাত দুটো চড় পড়বে। তন্ময় সন্ধ্যায় পড়ছিল। সে মুহূর্তে দীপ্ত আর অরু আসে পড়তে। ছোট দীপ্ত হইচই করে এলেও অরু ছিল নীরব, যেটা সচরাচর সে থাকে না। তন্ময় অগোচরে কয়েকবার দেখে নিল মুখ গোমরা করে থাকা অরুকে। ফুলো ফুলো গোলগাল মুখটা অসহায় হয়ে আছে। নিশ্চয়ই বকুনি খেয়েছে। মাথা দুলিয়ে বলল, বস, হোমওয়ার্ক করে নে, তারপর কোন চ্যাপ্টারে সমস্যা দেখা আমায়। দীপ্ত ছোট হাত পায়ে বিছানায় উঠে বসে। ব্যাগ এগিয়ে ধরে তন্ময়ের দিকে। তন্ময় খাতা, পেন্সিল এবং রাবার বের করে দেয়। দীপ্ত নিজের নার্সারির হোমওয়ার্ক করতে বসে মনোযোগ দিয়ে। মাঝে মধ্যে তন্ময় দেখিয়ে দিচ্ছে। সমস্যা হলো অরুকে নিয়ে। নাক মুখ ফুলিয়ে রেখেছে। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে। সব কিছুতেই সে নির্বিকার থাকতে পারে, সব কিছু অ্যাভয়েড করতে পারে, হ্যান্ডেল করতে পারে। শুধু তার সামনে বসা এই আবেগী মেয়েটির সামনেই সে অসহায়, বড্ড অসহায়। তন্ময়ের মুখশ্রী করুণ, দৃষ্টি এলোমেলো বড্ড। তার অশান্তির কারণ ল্যাপটপে চলতে থাকা দৃশ্যটি। একটি ভিডিও চলছে। ভিডিওটি বেশ পুরনো এবং করেছিলেন ওহি সাহেব। যখন ওরও পৃথিবীতে আসে, হাসপাতালের বেডে শুইয়ে রাখা বাচ্চাটিকে ভিডিও করার এক পর্যায়ে ক্যামেরা চলে যায় 10 বছরের হাফ প্যান্ট হুডি পরে থাকা তন্ময়ের দিকে। তন্ময় হাসছে। তার ছোট ছোট পবিত্র চোখ সদ্যজাত জন্মানো অরুর দিকে। মোস্তফা সাহেব এগিয়ে কোলে তুলে নিলেন অরুকে। হেসে হেসে বললেন, ধুমধাম করে বিয়ে দেব আমার আম্মার। পৃথিবীর শ্রেষ্ঠ রাজপুত্র আনবো আম্মার জন্য। তন্ময়ের হাসি হাসি বাচ্চাটে মুখশ্রীর রং বদলায়। আতঙ্ক চেপে ওঠে মুখশ্রীর সর্বত্র জুড়ে। সে ছটফট গলায় বলে, অরুর রাজপুত্র তো আমি। চাচ্চু বলেছেন আমি হব অরুর রাজপুত্র, তাই না চাচ্চু? আনোয়ার সাহেব সশব্দে হাসে। হেসে হেসে মাথা দুলিয়ে জানায়, হ্যাঁ তো, আমার তন্ময়ের থেকে শ্রেষ্ঠ রাজপুত্র আর কে হতে পারে? তন্ময়ের মুখমণ্ডল জুড়ে বসন্তের ছোঁয়া। দু গাল ভরে আসে, দু গাল ভরে হাসে। চোখ ভর্তি স্বপ্ন বাচ্চা ছেলেটার। সে আশাবাদী নয়নে তাকায় বাবার পানে। মোস্তফা সাহেব অসহায় ভঙ্গিতে দুধারে মাথা দোলায়।
তন্ময় তখনই ভিডিওটা বন্ধ করে দিল। কাছুমাছু ভঙ্গিতে উঠে দাঁড়ালো। সেই বাচ্চা অরু এখন 11 বছরের। সারাদিন ফ্রক পরে ঘুরে বেড়ায় বাড়ি জুড়ে। তন্ময়ের আশেপাশে তাকে ঘুরঘুর করতে দেখা যায় রাতের বেলা। পড়তে না বসার হাজারো অজুহাত দাঁড় করায়, তবে সেই অজুহাত তন্ময় মানে না। পড়াশোনায় ফাঁকিবাজি বাদে এমন কোনো আবদার নেই যে সে মেয়েটার পূরণ করে না। তন্ময়ের মনে আছে একটি ঘটনার কথা। সেদিন আসমান জুড়ে মেঘ, চারিপাশ আধার, এক ঝাঁক বর্ষণ নামে, ঝোড়ো হাওয়া প্রকৃতিতে। অরু তখন 9 বছরের। ডিজনি চ্যানেলের প্রিন্সেস পুতুলটা তার পছন্দ হয়। মুগ্ধতায় ডুবে থাকা বাচ্চা অরু আবদার ধরে পুতুলটা তার চাই এবং এক্ষুনি চাই। বাড়ির সকলে বোঝায় সকালে এনে দেবে, আর না হলে অপেক্ষা করতে বৃষ্টি থামুক। কিন্তু অরু মানতে নারাজ। স্বাস্থ্যসম্মত সে কেঁদে কেটে মুখ ফুলিয়ে ফেলেছে, বাড়ি মাথায় তুলে নিয়েছে। তন্ময় পড়াশোনা রেখে নিচে নামে, ড্রাইভার নিয়ে বেরিয়ে পড়ে খেলনার স্টোরগুলোতে। ধানমন্ডির বেশ কিছু স্টোর ঘুরেও সেই প্রিন্সেস পুতুলটা পায় না। উত্তরায় রওনা হয়, সেখানকার বিশেষ স্টোরে গিয়ে ঢোকে এবং বেশ খোঁজাখুঁজির পর পেয়েও যায়। 8,000 টাকা দিয়ে সেই লেটেস্ট মডেলের প্রিন্সেস পুতুলটা কিনে আনে। অরু পুতুল পেয়ে ভীষণ খুশিতে সে তন্ময়ের কোলে চড়ে গলা জড়িয়ে বারংবার চেঁচিয়ে বলছিল, থ্যাংক ইউ তন্ময় ভাইয়া। অরুর খুশিতে চিকচিক করা নয়নজোড়া দেখে তন্ময় তৃপ্তি পায়, অদ্ভুত তৃপ্তি। এই তৃপ্তি পেতে যেমন পৃথিবীর যা চাইবে বাচ্চাটি তাই এনে দেবে সে। শুক্রবার ছুটির দিন। শাহজাহান বাড়ির কর্তারা আজ বাড়িতেই। 7টায় রান্নাঘরে তোড়জোড় শুরু হয়েছে গৃহিণীদের। কর্তারা বসে লিভিং রুমে। তন্ময় স্বভাব সুলভ 7টায় ঘুম থেকে উঠেছে। ট্রাউজার শার্ট পরে নিচে নামছে সিঁড়ি বেয়ে। লিভিং রুমে বসা আনোয়ার সাহেবের পাশে অরু বসে, হাত পা টানটান সোজা। সে তার বাবাকে নতুন শেখা ব্যায়াম দেখিয়ে যাচ্ছে। তন্ময় তার অপোজিটে বসে গিয়ে তাকে বসতে দেখেই অরু থেমে যায়। চঞ্চল ভঙ্গিতে তার সামনে এসে দাঁড়ায়। চুলগুলো দুটো বেনিতে বাঁধা, লম্বা পাপড়ি ঝাপটে ঝাপটে সে শুধায়, তন্ময় ভাই, আজকে আপনি ফুটবল খেলতে যাবেন না? তন্ময় মিথ্যা বলে সর্বদার মতো। না। অরু ভাবান্তর ভঙ্গিতে বলে। আনোয়ার সাহেব শব্দ করে হাসছেন। মোস্তফা সাহেব ভাতিজিকে আরো বিগড়ে দেবার ভঙ্গিতে ছেলেকে বলেন, নিয়ে যাও ওরুকে, ড্রাইভার যাবে সঙ্গে, দেখে রাখবে। আমি যাচ্ছি না। তন্ময়ের কাট জবাব। অরুর কম বেশি সব আবদার মেনে নিলেও অনেকগুলো সে মানতে নারাজ, এবং তাকে দিয়ে মানানো বড় কঠিন। তার মধ্যে খেলা দেখতে নিতে না যাওয়াটা, এর কারণ আছে তন্ময়ের মনে, কিন্তু মুখে সে আজ পর্যন্ত কাউকে বলেনি। আজকাল রাস্তাঘাটে 10 বছরের বাচ্চা মেয়েদেরও দেখা যায় প্রেমিক নিয়ে ঘুরছে। একটু একটু ছেলে মেয়ে প্রেমপত্র আদান প্রদান করছে। তন্ময় যেই মাঠে খেলে সেটি বিশাল বড়। সেখানে ছোট বড় সব ধরনের ছেলে মেয়ে থাকে। অরুর বয়সী মেয়েরা দামড়া বয়ফ্রেন্ড নিয়ে চড়াচড়ি করে দাঁড়িয়ে থাকে। তন্ময় একদমই চায় না অরু সেগুলো দেখুক বা সে ওদের মধ্যে একজন হয়ে দাঁড়াক, বা তার এসবের প্রতি বিন্দু মাত্র ধারণা জন্মাক। এবার অনার্স সেকেন্ড ইয়ারে তন্ময়। সদ্যজাত পুরুষ হয়ে ওঠার রাস্তাই কেবল। মুখ জুড়ে ক্লিন শেভ, এখনো পুরোপুরি দাড়ি না ওঠায় শেভ করে রাখতে হয়। আর্মি কার্ড বেশ মানায় বাড়ন্ত বয়সী ছেলেদের। তন্ময়ের মধ্যেও তাই। মুখশ্রীতে ল্যাপটানো গাম্ভীর্যের ছোঁয়া সুদর্শনের তালিকায় ফেলে তাকে। জার্সি পরে কোলে ফুটবল নিয়ে আলগোছে বেরিয়ে পড়ে সে। রাস্তার মোড়ে তার এলাকার ছোট বড় ভাই ব্রাদাররা দাঁড়িয়ে। প্রত্যেক শুক্রবার তাদের সঙ্গে ফুটবল খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল খেলে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। সদর দরজা সামনাসামনি আসতেই ছোট অরুকে দেখতে পায়। দরজা দিয়ে ক্ষণে ক্ষণে মাথা বের করে উকি ঝুঁকি দিয়ে রাস্তা দেখছে। তন্ময়কে দেখতেই দারোয়ান চাচাকে বলে, খুলুন দরজা চাচা, ওই যে ভাইয়া, এবার তো খুলুন। তন্ময় খুলতে ইশারা করে। দরজা খুলে দিতেই দৌড়ে বেরোয় অরু। হাঁপিয়ে হাঁপিয়ে তন্ময়কে করুণ গলায় বলে, আমায় কেন নেননি? তুই গিয়ে কি করতি? খেলা দেখতাম। খেলা দেখে কি হতো? মার্জি প্রত্যেক শুক্রবার ওর ভাইয়ার সাথে যায়।
প্রত্যেক শুক্রবার খেলা দেখে, আমিও দেখতে চাই। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে, অসহায় চোখে তাকিয়ে থাকে, হাতের বলটা রাস্তায় ফেলে। তন্ময় ভেবে বলে, খেলা দেখবি? হুম। আচ্ছা। তন্ময় সেলফোন বের করে, চাচাতো ভাই আকাশকে ফোন করে। আকাশ ভেতরে ছিল, শুনে দৌড়ে বেরোয়। দারোয়ান সহ তারা 4 জন সেখানেই খেলার মাঠ বানায়। হইচই শুনে বেরিয়ে আসে মোস্তফা সাহেব। ওরও হই হই করে তার চাচ্চুকেও খেলতে ডাকে। ভাতিজির আবদার রাখতে তিনিও বাচ্চাদের সঙ্গে খেলায় যোগ হন। এক এক করে নেমে আসে আনোয়ার সাহেব এবং ওহি সাহেবও। বাড়ির গৃহিণীরা সদর দরজায় দাঁড়িয়ে খেলা দেখছে। স্ট্রিট লাইটের নিচে তাদের ফ্যামিলির প্লে জমে উঠেছে। সাপ্তাহিক ছুটির আগের দিন রাতে তন্ময়ের রুমে জমজমাট পরিস্থিতি থাকে। অরু, সাবিহা, দীপ্ত, আকাশ প্রত্যেকে আসন পেতে বসে তার রুমের সোফা, চেয়ার এবং বিছানায়। লেট নাইট মুভি দেখে। শুক্রবার বন্ধ যেহেতু রাতভর জেগে কাটায়। এটা সেটা খেলায় মগ্ন হয়। আজ খেলাধুলা নয়, তারা মুভি দেখতে বসেছে। জম্বি মুভি, ভয়ঙ্কর থ্রিলিং। এসব মুভিতে তন্ময় বেশ অ্যাটেনশন দেয়। সম্পূর্ণ রুম আধারে তলিয়ে শুধু টেলিভিশনের আলোয় অরুর ভয়ার্থ মুখশ্রী দেখা যাচ্ছে। একটু পরপর সে সাবিহার কোলে ঢুকে পড়ছে। পাশে তন্ময় বিষয়টা উপলব্ধি করছে, না করে উপায় কই। মেয়েটা হুড়মুড়িয়ে নড়ছে, অজান্তে তার পায়েও হুটহাট লাথি দিচ্ছে। তন্ময় স্পষ্ট শুনছে অরু ফিসফিসিয়ে বলছে, সাবিহা আপু, জম্বি লোকটা কি এখন নায়ককে খেয়ে ফেলবে? সাবিহা মুভি দেখায় বিভোর। সে ধীর গলায় বলে, পরে বলবো, দেখতে দে। অরু সাবিহার কোল থেকে বেরিয়ে সোজা সাপটা হয়ে বসলো। সে এখন কার কাছে যাবে জানা আছে তন্ময়ের। মুহূর্তেই অরু ঘেঁষে তন্ময়ের পাশে আসলো, ধীর গলায় শুধালো, তন্ময় ভাই, জম্বি লোকটাকে কি খেয়ে ফেলবে? ওপাশে সাবিহা হাসছে নিঃশব্দে। তন্ময়ের দৃষ্টি টেলিভিশনে। সে দৃষ্টি না ফিরিয়েই জবাবে বলে, সবাইকে খেয়ে ফেলবে, টেলিভিশন থেকে বেরিয়ে তোকেও খেয়ে ফেলবে, কথাবার্তা বলিস না। অরু আতঙ্কে মাথা দোলায়। তন্ময়ের এ ধরনের কথায় ভয় পেয়ে বসে দীপ্ত। ধরপড়িয়ে ওঠে, দৌড়ে বেরিয়ে যায়। তার চেঁচামেচি শোনা যাচ্ছে নিচ থেকে। অরু আবার ওর থেকে বড় মানুষ কিনা, অতটা ভয় পায়নি। তবে বাকিটা সময় চুপসে রইল। ভয়ঙ্কর দৃশ্যগুলোর সময় হুটহাট একটু চোখ বন্ধ করে ও মা গো বলেছে, ব্যাস এতটুকুই। আর কোনো প্রশ্ন আতঙ্ক সে দেখায়নি। তন্ময় আড়ালে আবডালে স্মিত হাসে। মাথা ঘুরিয়ে দেখে নেয় অরুকে। 2 হাঁটু চড়িয়ে আছে, ভয়ার্থ চোখজোড়া টেলিভিশনের পর্দায়। তন্ময় মাথা ঘুরিয়ে পুনরায় টেলিফোনে নজর দেয়। তন্ময় ভাই, হুম আমি একটা বিচার নিয়ে আসছি। হুম এই বিচার খুবই গুরুত্বপূর্ণ। তন্ময় ভীষণ মনোযোগী পড়াশোনায়। সামনে সেমিস্টার ফাইনাল। একটা কঠিন চ্যাপ্টারে আপাতত নজর দিচ্ছে। হাতে ক্যালকুলেটর। মনোযোগ ছিন্ন বিচ্ছিন্ন না করেও বেশ সাবলীল গলায় জবাবে পুনরায় হো বলল। ওরও আতঙ্ক নয়নে চারিপাশে তাকিয়ে নেয়, বিশেষ করে দরজার দিকটায়। কেউ চলে আসে নাকি? সে আরেকটু কাছে গিয়ে বসে, গলার স্বর নামিয়ে মিনমিন করে। তন্ময় এবার হাতের কলম ক্যালকুলেটর টেবিলের ওপর রাখে। কিছু একটা হয়েছে, আজ করতে পেরেছে। অরুর দিক পূর্ণ নজর তাক করে। ভয়ার্থ চেহারাটা করুণ হয়ে আছে মেয়েটার। কি হয়েছে? অরু ছটফট করছে, নিজেই নিজের সাথে যুদ্ধ করছে যেন। তন্ময় অপেক্ষা করে, সেভাবেই বসে রয়। অরুর কি বলার আছে জানতে চায়। সময় দেয় পর্যন্ত, সময় দেয় পর্যাপ্ত। অরু হাঁসফাঁস করে, সময় নিয়ে বলেও, আমার স্কুল যেতে ভয় লাগে। তন্ময়ের দৃষ্টি তীক্ষ্ণ হয়, ভ্রু দুয়ের মাঝে ভাঁজ পড়ে। কণ্ঠ চওড়া না করার প্রচেষ্টার সহিত প্রশ্ন করে, কেন? অরু পুনরায় ছটফট করছে, দৃষ্টি তার এলোমেলো। চিন্তায় তন্ময়ের রক্তের ভাঁজে ভাঁজে ভয় ঢোকে। কোনো খারাপ কিছু অগোচরে হচ্ছে নাকি অরুর সঙ্গে তার চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খেতে থাকে। নিজেকে শান্ত করে, ডান হাত অরুর মাথায় রাখে, চুল বুলিয়ে দিয়ে সাবধানতাজনিত গলায় বলে, আমাকে বল কি হয়েছে, আমি দেখব। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি না। অরু মাথা দোলায়, সরল গলার স্বরে আজ ভয়ার্থতা লেপ্টে।
দুদিন ধরে আমাকে একজন ভদ্রলোক ফলো করে, খাবার সাধ্যে চায়, বলে কি ঘুরতে নিয়ে যাবে আমায়। সুমনাও লোকটার সঙ্গে ঘুরে, আরও আমায় প্রত্যেক দিন বিরক্ত করে, বলে কি চল মিলেমিশে যাই, আমাদের মজা কিনে দেবে নাকি। কিন্তু আমি তো মজা চাই না, আমাদের বাসায় তো সব মজা আছে। আমি না করলেই আমাকে সুমনা ধমকায়, বলে আমার আম্মুকে বিচার দেবে, আমার নামে খারাপ বলে, মার খাওয়াবে। এইগুলো তো মার্জি জানে। আমি তো মার্জিকে সব বলি। মার্জি বলেছে এক্ষুনি গিয়ে আপনায় বিচার দিতে, তাই আমি বিচার নিয়ে এসেছি। বুকের ভেতরে চলাচল নামক তুফান উপেক্ষা করে তন্ময়। শান্ত ভঙ্গিতে মাথা দোলায়। সে একইভাবে অরুর মাথায় হাত বুলিয়ে বলে, সকালে আমি যাব সঙ্গে, ভয় নেই, শুয়ে পড় গিয়ে, রাত হয়েছে। অরু বড় শ্বাস ফেলে, মাথা দোলায়। খুব বিশ্বাসী সে তন্ময়ের প্রতি। তার ধারণা তার বাপ চাচা ভাইদের থেকে শক্তিশালী পৃথিবীতে আর কেউ নেই। ছোট ছোট পা ফেলে বেরিয়ে গেল। তন্ময় আর পড়তে বসলো না, উঠে দাঁড়ায়। বিছানায় রাখা সেলফোন হাতে নেয়, ফোন দেয় কাউকে, টুকটাক কথা বলে রাখে। সেদিন রাতে আর ঘুম হয় না ছেলেটার। কপালে আঙ্গুল ঘষে বসে থাকে। খুবই চিন্তিত সে। মোস্তফা সাহেব সচরাচর ভোরে ঘুম থেকে ওঠেন। উঠে তার সর্বপ্রথম কাজ বাড়িটায় ঘুরে ফিরে বেড়ানো। আজও তাই করলেন। প্রত্যেক দিনের ন্যায় দোতলার উত্তর দিকের করিডোর ধরে এগোলেন। অরুর পাশের রুমটা খোলা। মোস্তফা সাহেবের পা জোড়া থমকে যায়। তন্ময়ের রুম এই সময় খোলা কেন? তিনি আধখোলা দরজা ঠেলে সম্পূর্ণ খুলে ডাকেন। তন্ময়। জবাব আসেনি। মোস্তফা সাহেব ধীরে সুস্থে ঢোকেন। চারিপাশে নজর বোলালেন, দু একবার ডাকেন। না, নেই ছেলেটা। এত ভোরে কই গিয়েছে? মোস্তফা সাহেব রুম থেকে বেরিয়ে ছাদে ওঠেন। নেই সেখানেও। নিচে নেমে বাইরের দিক হাঁটা ধরেন। বাগান ডিঙিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ান। দারোয়ান বসে চিমুচ্ছে। মোস্তফা সাহেব গম্ভীর স্বরে ডাকেন। ধরফড়িয়ে দাঁড়ায় দারোয়ান। ঘুম ভাঙা গলায় সালাম জানায়। মোস্তফা সাহেব জিজ্ঞেস করেন, তন্ময় বেরিয়েছে? জি স্যার, একটু আগেই বেরোলো। ছেলেটা এমন ভোরবেলা বেরোলো, আমায় জানাবে না? তন্ময় বাবাই না করলেন। অতিষ্ঠ ভঙ্গিতে বাড়ির ভেতর এলেন মোস্তফা সাহেব। সেলফোন বের করে ছেলেকে কল করলেন। ধরছে না, তবে রিং হচ্ছে। চিন্তিত তিনি লিভিং রুমে বসে থাকলেন ছেলের আশায়। এমনটা তন্ময় কখনো করে না। পরিপাটি ছেলে সে। উশৃঙ্খল বোধক কোনো আচরণ তার মধ্যে নেই। কি এমন হলো? তন্ময় ছেলে হিসেবে দারুণ। তার বয়সী ছেলেরা এলাকায় মারধর করে বেড়ায়, মেয়েদের রাস্তাঘাটে টিস করে, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে, কিংবা পড়াশোনায় ফাঁকিবাজি করে, খারাপ কাজে লিপ্ত হয়, অথবা আজে বাজে ছেলেদের সঙ্গে ওঠবোস থাকে, রাত বিরেত বাড়ি ফেরে। এমনটাই তো আজকালকার ছেলেরা করে। মোস্তফা সাহেব নিউজ পেপারে এগুলোই দেখেন। আবার নিজের প্রিয়তম বন্ধু রওশন প্রায় সময় বলেন, আমার ছেলেগুলো কথাবার্তা শোনে না, পড়ালেখাও ভালো না, রাত বিরাতে বাড়ি ফেরে, আমার কথা মূল্যও দেয় না, মুখে মুখে তর্ক করে, লাগাম ছাড়া হয়ে গিয়েছে এক প্রকার। আর তোর ছেলেটা দেখ, মাশাআল্লাহ, সব দিক দিয়ে পারফেক্ট। আমি একটা খারাপ দিকও দেখি না, জানিস? আজকাল এত ভদ্র হয় ছেলে মানুষ। পাবলিকেও চান্স পেল, ফার্স্ট ক্লাস রেজাল্ট। কি ঠান্ডা মাথার ছেলে, দেখলে আদরে লাগে, এত শান্তি লাগে আমার। সেদিন তন্ময়ের সাথে দেখা হলো নীলক্ষেতে, বই কিনছে। গেলাম সামনে, সালাম দিয়ে প্রশ্ন করলো কই যাচ্ছি। আমি বললাম বই নিতে এসেছি, কিছু উপন্যাসের বই, ফ্রি টাইমে পড়বো। ও সুন্দর আমাকে ফার্স্ট ক্লাস ইংরাজি বাংলা অনুবাদ উপন্যাসগুলো একে একে দোকান থেকে কিনে দিল। বইয়ের টাকাগুলো ওই দিল। আমি মজা করে বললাম, সেদিন টাকা ইনকাম করবে সেদিন আঙ্কেলকে কিনে দিও, আজ আমি দেই। সে জবাবে বলল, এগুলো আমার টাকা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমার টাকা কী হবে? তুমি তো ইনকাম করছো না। তোর ছেলে বলল, টিউশনির টাকা, আমার ভাই বোনদের আমি পড়াচ্ছি, বাবা চাচ্চুরা আমাকে দারুণভাবে বেতন দেন। এই বিষয়টা আমার অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে ওকে কিভাবে বড় করলি বলতো?
টিপস দে একটা। মোস্তফা সাহেবের বুকটা ফুলে ওঠে তখন, গর্বে দাউ দাউ করে চলে রক্তের বিন্দু। ভীষণভাবে গর্ববোধ করেন ছেলেকে নিয়ে। তন্ময়কে কিছু শেখাতে হয়নি, ছেলেটা স্বেচ্ছায় অমন, একটু গম্ভীর স্বভাবের, তবে ভীষণ শান্ত, খুবই বুদ্ধিমান। অবশ্য রেগে গেলে অস্থির হয়, ঘরের জিনিসপত্র ভাঙে, তবে সেটা তার চোখে কখনোই বড় কোনো ইস্যু মনে হয়নি। এতগুলো ভালোর মধ্যে ওই অতটুকু খারাপ কোনো ব্যাপার না। কিন্তু হঠাৎ করে সেই ছেলের জন্য বাড়িতে নালিশ এলে ঠিক কী প্রতিক্রিয়া তার হওয়া প্রয়োজন বুঝে পেলেন না মোস্তফা সাহেব। তন্ময় মারধর করেছে, এলাকার ছেলেপেলে নিয়ে কোনো লোককে নাকি পিটিয়েছে। ভিকটিমের পরিবার হতে কোনো প্রকার বিচার এখনো আসেনি, বিধায় তিনি লিভিং রুমে বসে। তার শান্ত ছেলেটা এত বড় ধরনের কাণ্ড তো তার এভাবেই ঘটায়নি, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। সেই কারণ জানার জন্যেই তিনি বসে। অফিসে যাননি, ছেলে আসবে, কথা বলবেন, তারপর অন্য কিছু। তন্ময় এলো দুপুরে, মুখশ্রী থমথমে, টি শার্ট নোংরা, জুতোয় ধুলাবালি, চুল উস্কো খুস্কো, ক্লান্তি মুখমণ্ডল জুড়ে। লিভিং রুমে সকলেই উপস্থিত ছিল। তন্ময়কে দেখতেই জবেদা বেগম ছুটে গেলেন, ছটফট নয়নে ছেলেকে পর্যবেক্ষণ করছেন। মোস্তফা সাহেব গুরু গম্ভীর স্বরে বলেন, আসতে দাও, ওকে কথা আছে। জবেদা বেগম না চাইতেও সরে দাঁড়ান। তন্ময় এগিয়ে যায় বাবার দিকে, তার চাচারাও পাশাপাশি বসে। মোস্তফা সাহেবের প্রশ্ন করতে হলো না, তন্ময় নিজেই সম্পূর্ণ বিষয় খুলে বলে। লোকটার নাম রাজু, এখানকার নয়, হুট করেই তাদের এলাকায় আগমন। অল্প বয়সী মেয়েদের নজরে রাখছে, লোভ দেখিয়ে নিয়ে গিয়ে পাচার করার ধান্দায়। ইতিমধ্যেই 2-3টে বাচ্চা মেয়েকে কিডন্যাপ করেছে। তথ্যসূত্র পেয়েছে তন্ময়। সব শুনে হাঁপ ছাড়লেন মোস্তফা সাহেব। জানালেন নিজে যাবেন পুলিশ স্টেশন। এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মেয়ের যদি কিছু হয়ে যেত, আর তার ছেলেটা। মোস্তফা সাহেব নরম গলায় বললেন, যাও ফ্রেশ হয়ে রেস্ট নাও, এরপর থেকে কিছু হলে আমায় জানাবে, কেমন? আমি তো আছি সাহায্যের জন্য, তোমার যদি কিছু হয়ে যেত। তন্ময় মাথা দোলায়, ওপরে যেতে নিচ্ছিল, কিছু একটা ভেবে ফিরে এলো, দাঁড়ালো আনোয়ার সাহেবের সামনে, অসম্ভব গভীর গলায় বলল, চাচু, সুমনা মেয়েটা ভালো না, ওর সঙ্গে মিশতে দেওয়া ঠিক হচ্ছে না। আনোয়ার সাহেবের মুখশ্রী থমথমে। তন্ময়ের মাথায় হাত রাখলেন, চুল বুলিয়ে বললেন, তুমি যা বলবে তাই, আমি কথা বলে নিব তোমার চাচির সঙ্গে। গোসল সেরে তন্ময় বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। চোখ জোড়া বুঝে নিল চট করে। ক্রোধে মাথাটা এখনো ব্যথিত। দরজা হতে ঠক ঠক শব্দ ভেসে আসছে। তন্ময় আওয়াজ দিল, কে? কি প্রয়োজন? অরুর মেয়েলি গলার স্বর শোনা গেল। আমি, কফি পাঠালো বড় মা। তন্ময় বিছানা ছাড়ল, একটা টি শার্ট গায়ে জড়িয়ে নিল। দরজা খুলতেই অরু ভিতরে ঢুকলো হুড়মুড়িয়ে, কফির মগটা বাড়িয়ে ধরল। তন্ময় গাথাটিকে ভালোভাবে দেখে কফির মগ নিল, চুমুক বসিয়ে চেয়ারে বসলো। পিছু পিছু অরুও আসলো, গাল ভরে হেসে বলল, তন্ময় ভাই, আপনি যখন শয়তান লোকটাকে মারছিলেন না, অনেক হ্যান্ডসাম লাগছিল আপনাকে, একদম হিরো। তন্ময় কেশে ওঠে, বড় বড় চোখে তাকায়। অরুও তখন অবাক চোখে তাকিয়ে, হয়তো তন্ময়ের এমন রিয়াকশন আশা করেনি। তন্ময় চোখ ফেরায়, এদিক ওদিক তাকিয়ে আদেশ ছড়ে, পড়া কমপ্লিট করছিস? আজ পড়া দিতে না পারলে খবর আছে কিন্তু। অরু তড়িঘড়ি করে বেরিয়ে যায়। তন্ময় সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, পরপর আরো 2 চুমুক পান করে। এই দিনগুলো বড্ড সহজ সরল ছিল। তন্ময়ের ভালো লাগার দিন ছিল, ভালোবাসার নয়। তার ভালোবাসার শুরুটা ঠিক অরুর 17তম জন্মদিন থেকে শুরু হয়েছিল। সাথে শুরু হয়েছিল তার ধৈর্যের পরীক্ষা, নিজেকে আটকে রাখার লড়াই, ভালোবাসার মানুষকে কাছে পেয়েও দূরে ঠেলে দেবার এক অবিশ্বাস্য সংযম। আজ অরুর 16তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় অনুষ্ঠান হবে। বার্থডে কেকের অর্ডার তন্ময় নিয়েছে। রেড ভেলভেট 4 তলা কেক। কেকের অর্ডার দিয়ে মাত্রই ছাদে এসে দাঁড়িয়েছে, হাতে কফি থেকে গরম ধোঁয়া উঠছে। ইতিমধ্যেই বাগানে আয়োজন শুরু।
হইচই, ছোটাছুটি, চেঁচামেচি চারিপাশে। হাতে থাকা কফির মগে চুমুক বসিয়ে অদূরে নজর দিল। সাবিহা লুকিয়ে চুরিয়ে বাগানে এসছে ফুল তুলতে। খালি পায়ে ওদিকে যাবার কি মানে? মেয়েটার পায়ে কাটা না ঢোকে। তন্ময় গম্ভীর স্বরে চেঁচিয়ে ডাকে, সাহিবা, কি সমস্যা? জুতো কই? সাবিহা থমকে যায়, জিহ্বা দাঁতে চেপে ধরে, বোকা বোকা ধাঁচের হাসে, বিড়বিড় করে বলে, ভাই এই তো পড়ছি। এরপর ফুল না তুলেই দ্রুত বাড়ির ভিতর চলে যায়। তন্ময় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর পকেটে হাত ঢুকিয়ে একটু ঘুরে ফিরে ফুলের টবগুলো দেখে। এ সময় মেয়েলি গলার স্বর শুনতে পায়, ফসুর ফাসুর করছে। তন্ময় তাকায় না। পাশের বাড়িটায় ইতর দুটো মেয়ে থাকে, একটা 5 তলায় আর একটা 2 তলায়। তন্ময়কে দেখলেই বারান্দায় ওঁত পেতে দাঁড়ায়, যেন মধু এসেছে, এখন তারা একটু চোখে দেখবে। 5 তলায় থাকা মেয়েটার নাম হৃদ। ওই ফুসুর ফাসুর সুরে ডাকছে। তন্ময় পাত্তা দিচ্ছে না দেখে এবার একটু শব্দ করেই ডাকে, এই যে। তন্ময় এমনিতেই বিরক্ত। এখন তার বিরক্ততা কয়েক গুণে বেড়ে গেল। এভাবেই আজ অফিস যেতে পারেনি বলে মহা বিরক্ত ছিল। অফিসে তার সবে নতুন জয়েনিং, অনেক কিছুই শেখার আছে, শিখছে। এ সময় একদমই ছুটি কাটাতে চাচ্ছিল না। যতই নিজেদের কোম্পানি হোক না কেন, কাজ কাজই হয়, নিজের বা পরের। কিন্তু মোস্তফা সাহেব মানলে তো? তিনি কড়াকড়িভাবে বলেছেন আজ বাড়িতেই থাকতে। অগত্যা তন্ময় বাড়িতেই রয়ে গেল। ছাদ থেকে নেমে বাগানের দিকে আসতেই ডেকোরেশন ম্যানেজমেন্ট ম্যানেজারের সঙ্গে দেখা হলো। আলাপ আলোচনা করছিল দুজন। সে সময় তন্ময়ের দৃষ্টি গিয়ে ঠেকে পশ্চিম দিকটায়। তাদের বাড়ির বড় এক অরু নামক আপদ চোরের মতো হুড়মুড়িয়ে ছুটছে বাগানের দিকে। ফর্সা উদুম পা জোড়া জমিন ছুঁয়ে যাচ্ছে তাড়াহুড়োই। হালকা কোকড়ানো চুলগুলো কোমর ছাড়িয়ে নিচে নেমেছে, বাতাসে সেগুলো দুলছে উঠছে। টই টই করে বাগানের ভিতরে ঢোকার জন্যে তৈরি মেয়েটা। এখন যদি পায়ে কাটা বেঁধে ও বাড়ি কাঁপিয়ে কান্না করবে। নাকের পানি চোখের পানি তার শার্টে মুছে বলবে, তন্ময় ভাই ব্যথা। তখন তন্ময়ের ইচ্ছে করবে চাটিয়ে একটা চড় মারতে, তবে সে সেটা কখনোই করবে না। অত্যন্ত না রাগলে তার দ্বারা এসব মারামারি অসম্ভব ব্যাপার স্যাপার। অগোচরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তন্ময়। কপাল মধ্যিখানে ভাঁজ পড়েছে। বিরক্ত সুরে গলা উঁচিয়ে বলে, এই তোর ওখানে কি কাজ? অরু থতমত খেয়ে ওঠে, থমকে পড়ে, ফিরে তাকায় মাথা উঁচু করে, পরপরই দাঁত বের করে হাসে। ফুলের পাপড়ির ন্যায় সুন্দরতম ঝকঝকে নয়নের পাপড়ি ঝাপটে ঝাপটে জবাব দেয়, ফুল নেব, চুলে গুজবো, সুন্দর দেখাবে না বলুন? তন্ময় দৃষ্টি ফিরিয়ে নেয়, আর চোখে ফের তাকায়। অরুর চোখ ঝাপটানো তার অন্যতম পছন্দের দৃশ্য। ওই মায়াবী নয়নের লম্বা ঘন পাপড়ি যখন ঝাপটা খায়, দারুণ দেখতে দেখায়। অবিশ্বাস্য রকমের টান লাগে মনে, ভীষণ আদুরে লাগে। তন্ময় নিজেই এগোয়, শার্টের হাতা কনুইয়ের ওপর তুলতে তুলতে ফুলের বাগানে ঢোকে। যা যা ফুল লাগবে তুলে দেয়। অরু ফুলগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে, সবগুলো ফুল ফ্রকে নিল। একটা ফুল হাতে নিয়ে কানে গুজে নিল। তন্ময়ের দিকে লাজুক হাসি নিক্ষেপ করে শুধায়, তন্ময় ভাই সুন্দর না ফুলটা? তন্ময় অপলক তাকিয়ে থাকলো, ঢোক গিলল, দৃষ্টি ফিরিয়ে নিল, এলোমেলো ভঙ্গিতে চারিপাশে তাকালো। অরু জবাব পেয়ে ধেই ধেই করে ছুটে চলে গেল। শুনতে পেল না তন্ময়ের বিড়বিড় করে বলা, এই ফুলের থেকেও সুন্দরতম ফুল তুই। অনুষ্ঠান শেষ হলো রাত 12টায়। তন্ময় এসেই হুট করে শাওয়ার নিয়েছে। রাতে গোসল না করলে তার ভালো ঘুম হয় না, ব্যাড হ্যাবিট বলা যায়। মাত্রই গোসল সেরে বিছানায় বসেছে, সে সময় দরজা ঠেলে একটা মাথা ঢুকে পড়ল। উদুম তন্ময়কে দেখে মাথাটা দ্রুততম গতিতে চলে গেল। পরপর দরজায় করাঘাত। তন্ময় আনমনে সামান্য হাসে, গলার স্বর গম্ভীর করে বলে, কে? আমি। কি লাগবে? অরু এবার বিড়বিড় করে জবাব দেয়, আমার গিফট। তন্ময়ের ঠোঁট ঘেঁষে ছুটে দুষ্টু হাসি। উঠে দাঁড়ায়, একটা টি শার্ট জড়িয়ে বলে, আয়।
ওরও পারমিশন পেয়ে হুড়মুড়িয়ে ঢোকে। সাদা প্রিন্সেস গাউন এখনো পরে, পরীর মতো মাথায় ক্রাউন, হাতে সাদা গ্লাভস। তাকে এক ছোট পরী বলাই যায়। সে হাত বাড়িয়ে দেয়। আমার গিফট। কি গিফট চাই? বাইসাইকেল। সাইকেল দিয়ে কি হবে? মার্জি চালিয়ে স্কুলে যায়, ওর সাথে মিলেমিশে আমিও যেতে চাই। আচ্ছা। ওরু বাইসাইকেল পাবার খুশিতে ছুটে বেরোয়। তন্ময় সেলফোন হাতে নেয়। সে কয়েকটা বাইসাইকেলের পেজ ঘুরে বেশ কয়েকটা সাইকেল দেখে শুনে সে সাদা লাল কম্বিনেশনের একটা সাইকেল পছন্দ করে। পরপর অগ্রিম পেমেন্ট করে অর্ডার প্রেস করে ফেলে। কাল নাগাদ চলে আসবে হয়তো। তন্ময় বন্ধু মহলের সব থেকে গম্ভীর নীরব ব্যক্তি তন্ময়। প্রয়োজন ব্যতীত তার মুখ থেকে শব্দ বেরোয় না। নীরব দর্শকের মতো শুনে এবং দেখে। তাই বন্ধু মহলের সকলের ক্যারেক্টার সম্পর্কে তার অবিশ্বাস্য রকমের প্রেডিকশন রয়েছে এবং তা সত্য হয়। খুব কম কথা বলা তন্ময় যখন কিছু বলে তা অনেকটাই স্বর্ণ যেন, এবং তার স্বর্ণযুক্ত কথাবার্তার মান রাখা হয় দারুণভাবে। যেমন সেদিন রিহান আড্ডায় এসে পৌঁছলো মন খারাপ নিয়ে। মারাত্মক ধরনের ডিপ্রেসড সে। বন্ধু মহলের সকলেই প্রশ্ন করলো কি হয়েছে। রিহান ইচ্ছের বিরুদ্ধে গিয়ে খুলে বলে সে সুহানীকে পছন্দ করতে চায় না। তাও কেন দিন দিন পছন্দের মাত্রা বাড়ছে। আশ্চর্যজনকভাবে তন্ময় সেদিন মুখ খোলে, খুব সাবলীল গলায় বলে, When you try not to fall for someone, you will fall harder and stronger. রিহান অসহায় চোখে তাকিয়ে থাকে। তন্ময় উপদেশ দেয়, সমুদ্রের স্রোত কি থামাতে পারবো আমরা? কখনোই না। থামানোর প্রচেষ্টায় হয়তো ডুবে যাব, না হয় মরে যাব। তবে সেই স্রোতের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। চলতে গিয়ে উপভোগ করব, আনন্দ পাবো, বৈরাগী হব। রিহান তন্ময়ের সেই উক্তি আজও মনে রেখেছে। সেই উক্তি মনে গেঁথে নিয়ে মনের স্রোতের সঙ্গে তাল মিলিয়ে এত দূর এসেছে। এখন পছন্দের ভীষণ গভীর এসে সেখানটার নাম ভালোবাসা। এক নিদারুণ ভালোবাসার জন্ম হয়েছে, যার অন্ত নেই, যার কোনো সীমান্ত নেই। রিহান ভাবে, খুব করে ভাবে, তন্ময় বুঝি ভালোবাসা নামক স্রোতের সঙ্গে তাল মিলিয়ে অনেক দূর চলে গিয়েছে। এতটাই দূর যেখান থেকে ফেরার রাস্তা নেই। তন্ময় ল্যাপটপে টাইপিং করছে। পাশেই অরু দীপ্ত বসে পড়ছে বললে ভুল হয় অরুর ক্ষেত্রে। সে বইয়ের ফাঁকে ফাঁকে উকি ঝুঁকে দিচ্ছে। নয়ন চোরা তার শান্ত নেই। তন্ময় দেখেও দেখছে না, নজর আন্দাজ করছে ব্যাপারটা। খুব গাম্ভীর্যের সহিত কাজ করছে। মুখ খুলে শুধু দীপ্তর সাবজেক্টগুলো বুঝিয়ে দিচ্ছে। দীপ্তের হোমওয়ার্ক শেষ হলো। বইপত্র গুছিয়ে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়ালো। আর চোখে অরুকে দেখে বলল, চোখ এক জায়গায় থাকলে পড়া শেষ কিভাবে হবে? অরু চোখ পাকিয়ে তাকাতেই ছেলেটা ছুটে পালালো। তন্ময় এবারও অগ্রাহ্য ভাবে রয়েছে। বিষয়টা আসলে অগ্রাহ্য সে মোটেও করছে না, সবই খেয়াল করছে, দেখছে। না চাইতেও চোখ চলে যাচ্ছে। এই যে অরুর কানের পিছনে চুল গুজে আদুরে চোখে তাকাচ্ছে, ছটফটিয়ে উঠছে, বসছে, কিছু একটা বলবে হয়তো। তন্ময় বুঝেও জিজ্ঞেস করছে না আজ। অগত্যাই অরু কিছুক্ষণ অপেক্ষা করে মুখ খুলল। তন্ময় ভাই, হুম। আপনি সাইমা আপুকে চেনেন? না। চেনেন না? ওই যে পাশের বিল্ডিং এর আপুটা। তন্ময় মাথা ঘুরিয়ে স্বাভাবিক চোখে তাকায়। অরু আমতা আমতা করে বলল, ওই আপুটাকে আপনার কেমন লাগে? মুখস্থে স্বাভাবিক রাখা কিছুটা কষ্টের হয়ে পড়ল তন্ময়ের জন্য। সে ভুরু উঁচিয়ে প্রশ্ন করে, কি বলতে চাচ্ছিস? পয়েন্ট কি? অরু মুখ গোমরা করে। আপুটা ভালো না, কেমন যেন আপনার দিকে বাজে চোখে তাকায়। দেখলেন না বিকেলে কেমন করছিল? আর আজ তো আমায় ডেকে বলে আপনার নাম্বার দিতে। কত বড় সাহস! তুই দিয়েছিস? না, আমি কেন দিব? একদমই দিব না। বিড়বিড় করেই কথাটুকু শেষ করলো। তন্ময় সাবলীল ভাবে বলে, গুড, এবং দৃষ্টি ফেরায়। আড়ালে সামান্য হাসে। অরু পুনরায় হাঁসফাঁস করছে। ঘড়ির কাঁটা 10টায় যেতেই তন্ময় ওঠে, ল্যাপটপ গুছিয়ে ফেলে, সেগুলো টেবিলে রেখে পিছু ফেরে। অরু এখনো বসে, যেন এখানেই থাকবে। তন্ময় ভ্রুজোড়া উঁচু করতেই অরু নিঃশব্দে মুখ বাঁকায়, হেলা ফেলা ভঙ্গিতে ওঠে। ব্যাগ বই খাতা বুকে চড়িয়ে যাওয়ার জন্য রওনা হয়। তবে যাই তো চাই না,
দরজার কাছটায় গিয়ে ফিরে তাকায়, বিড়বিড় করে বলে, তন্ময় ভাই, আপনার কেমন মেয়ে পছন্দ? তন্ময় মুখশ্রী বহু প্রচেষ্টায় দ্বিগুণ গম্ভীর করে। সেই গম্ভীর মুখশ্রী দেখে ওরু ভয় পায়, দ্রুত পায়ে ছুটে পালায়। তন্ময়ের অধর চুড়ে হাসির বিচরণ। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে সে বোকার মতো মুচকি হাসে। বারান্দায় গিয়ে দাঁড়াতেই ঠান্ডা বাতাসের প্রলয় ছুঁয়ে দেয়। সে মুহূর্তেই একটা সিগারেট ধরায়। সেদিন ছিল প্রলয়ঙ্কর বর্ষণ প্রকৃতির বুকে। তন্ময় দুদিনের ট্যুর দিয়ে ফিরেছে, সামান্য ড্রিঙ্কও করেছিল, তবে নেশাই ধরেনি তাকে। ভীষণ রাত হয় বাড়িতে ঢুকতে, একদম ভিজে জবজবে অবস্থা। বাড়ির সকলে ঘুমে ব্যস্ত, কেউ জেগে নেই। তাই সে সোজা নিজের রুমের সামনে এসে দাঁড়ায়, তবে ভিতরে ঢোকে না, দাঁড়িয়ে রয় রোবটের ন্যায়। হুট করে বাদিকে হাঁটা ধরে, অরুর দরজার সামনে এসে দাঁড়ায়, দরজায় হাত ছোঁয়ায়। দরজা খোলা, ধাক্কা দিলেই খুলে যাবে। মেয়েটা দরজা লাগায় না কেন? কেন কেন? তন্ময় রাগ হবে নাকি সুযোগের সদ্ব্যবহার করবে জানে না। ধাক্কা দিতে নেয় দুবার, কিন্তু শেষমেশ দিচ্ছে না। ইচ্ছে ভিতরে যাবার, অরুকে একটু দেখার, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে আটকায়। মাথা দরজায় ছুঁয়ে সেভাবেই দাঁড়িয়ে থাকে। পায়ের শব্দ পেতেই চমকে ফিরে তাকায়। মোস্তফা সাহেব দাঁড়িয়ে, চোখ মুখ শান্ত, মোটেও আশ্চর্যের ছোঁয়া নেই। তন্ময় নিজেকে প্রস্তুত করে বাবার প্রশ্নের সম্মুখীন হতে, কিন্তু সেটা হলো না। মোস্তফা সাহেব ভীষণ শান্ত গলায় বললেন, ঘরে যাও। তন্ময় থমকে রয়, ধীর পায়ে করিডোর ভিজিয়ে নিজের রুমে ঢুকে যায়। মোস্তফা সাহেব ছেলের রুমের দিক বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন। ভাবনায় বিভোর তিনি। এক পর্যায়ে হতাশার নিঃশ্বাস ফেলে চলে যান। তন্ময় মোটেও নিজের ঘরে ঢুকে না। বাবা যেতেই সে দরজা খুলে বেরোয়। এবার আর দাঁড়ায় না, সোজা অরুর রুমের দরজা খুলে ভেতরে ঢোকে। মেয়েটা আজও জানালা খোলা রেখেছে। বাতাসে পর্দা উঠছে, বৃষ্টির ছিটে ফোঁটা প্রবেশ করছে। তন্ময় ভেতরে পা বাড়ায়। বিছানার পাশের স্ট্যান্ড লাইট চালানো, সেই হলদেটে আলোয় অরুর মুখমণ্ডল স্পষ্ট। মেয়েটা বেঘরে ঘুমোচ্ছে। তন্ময় দূরত্ব রেখে দাঁড়িয়ে থাকে। অরুর ঘুমন্ত মুখশ্রী দেখে নির্নিমেষ ভাবে। হঠাৎ চোখ যায় পাশে, মুহূর্তেই তন্ময়ের ভাবভঙ্গি পরিবর্তন হয়। হাত বাড়ায়। অরুর সাথে একটি সাদা শার্ট, তন্ময়ের শার্ট ধরে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে নির্বিকার ভঙ্গিতে। অনুভব করে শরীরের সর্বাঙ্গ জ্বলছে। অদ্ভুত উত্তেজনায় থরথর করে কাঁপছে বুক। অরুর দিকে দ্বিতীয়বার তাকানোর সাহস দেখায় না। শার্টটা বিছানায় রেখে দ্রুত পায়ে বেরিয়ে যায়। যাওয়ার পূর্বে দরজা ভালোভাবে লাগিয়ে দেয়। তন্ময় অবশ্যই গম্ভীর স্বভাবের, কথাবার্তা কম বলে, তবে কখনো তার বন্ধুদের অযথা না বলতে পারে না। তার মুখ থেকে সর্বত্র বেরোয়, হ্যাঁ ঠিক আছে, যেভাবে ভালো হয়, কিংবা আচ্ছা যেভাবে তোরা চাস। শুধু একটা বিষয়ে তার মুখে না শোনা যায়, সেটা অরুর বিষয়। মাহিন যখন মুখশ্রীতে আদুরে ভাব এনে বলে, তন্ময় প্লিজ একদিন অরুকে আন, মেয়েটার সাথে পরিচয় করিয়ে দে। তন্ময়ের মস্তিষ্ক কাজ করার পূর্বে মুখ কাজ করে। সেই গম্ভীর গলায় বলে ওঠে, না। এই নিয়ে মাহিনের আফসোসের শেষ নেই। আজও আড্ডায় বসে মাহিন হতাশার নিঃশ্বাস ফেলে বারবার বলছে, বন্ধুদের কথার এখন আর কোনো দাম নেই। তার কথার প্রভাব তন্ময়ের ওপর আদতে পড়ছে নাকি দ্বিধার বিষয়। তন্ময় অন্যমনস্ক রূপে বসে, এসেছে অবধি এমন হয়ে আছে, বেশ গম্ভীর এবং অন্যমনস্ক। বিষয়টা ধরল রিহান। ড্রিঙ্কের গ্লাস টেবিলে রেখে উঠে দাঁড়ায়। তন্ময়ের পেছনে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখে, প্রশ্ন করে রয়ে শোয়ে, কি হয়েছে? ওরা বুঝি বেশি পেন দেয়? তন্ময় মাথা তুলে একবার তাকায়, আবার নজর ফিরিয়ে রাখে হাতের গ্লাসের ওপর। লাল ড্রিঙ্কগুলো নাড়িয়ে তুলছে। মাহিন সিরিয়াস হয়, গমগমে গলায় বলে, কিছু হয়েছে? বন্ধুদের মধ্যে বিচলিত ভাব চলে এলো। সকলেই আপাত নীরবতা পালন করছে। তন্ময়কে ডিপ্রেসড দেখাচ্ছে। এভাবে মন খারাপ তন্ময়কে সচরাচর দেখা যায় না। মাহিনের প্রচণ্ড খারাপ লাগছে, হাতের ড্রিঙ্কটাও বিস্বাদ লাগছে। সে উঠে দাঁড়ায়, তন্ময়ের কাঁধ চেপে তাকে দাঁড় করায়, নিয়ে চলে রেস্টুরেন্টের ছাদের দিক।
যাবার পূর্বে বলে, থাক তোরা। রিহান থাকে না। মানিব্যাগ পকেটে ভরতে ভরতে দুজনের পিছু ছুটে যায়। এই রেস্টুরেন্টের ছাদ আকর্ষণীয়, মানুষজনের ভিড় কম, যেহেতু এখানে চেয়ার টেবিলের উদ্গ্রীব নেই। এক কোণায় দাঁড়ায় তিনজন, তন্ময় দুই বন্ধুর মধ্যে। একটা সিগারেট ধরায় সে। দেখা দেখি মাহিন আর রিহান ও সিগারেট ফুঁকতে নেয়। এবার আর প্রশ্ন করে না, শুধু তাকিয়ে থাকে জাঁকজমক রাস্তায়। তন্ময় একসময় নিজেই মুখ খোলে। আমি কি অধৈর্য হয়ে গেলাম? রিহান ক্ষীণ স্বরে বলে। আমার থেকে সবচেয়ে ধৈর্যবান মানুষ তুই। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে, হাতের সিগারেট ফেলে দেয়, ছটফট ভঙ্গিতে বলে, আজকাল বাসায় যেতে ভয় হয়, আবার বাসায় তাড়াতাড়ি না পৌঁছালে অশান্তি অনুভব করি। নিজেকে ভীষণভাবে অপদার্থ মনে হচ্ছে। হঠাৎ কী কারণে এমন হচ্ছে? তন্ময় কপালে আঙ্গুল ঘষে। ওরু আমায় পছন্দ করা শুরু করেছে, অ্যাজ এ লাভার। মাহিন বড় সড় চোখে তাকায়। রিহান বলে, তা তো আনন্দের, আর তোর মতো ছেলের উপর ফল করা সাধারণ বিষয়। আচ্ছা, বুঝতেছি কিভাবে ওরা তোকে পছন্দ করছে। মাহিন তেরা চোখে তাকায় রিহানের দিকে, ধমকের সুরে বলে, গাধা ছেলে, বলদ একটা। ওরুকে হাতে পিঠে চড়িয়ে বড় করলো, তো ও বুঝবে না তো কে বুঝবে? তুই। আচমকা তন্ময় হেসে ওঠে, হাস্য উজ্জ্বল হাসি। হাসতে হাসতে তাকায় বন্ধুদের দিকে, হেসে হেসেই বলে, অযথাই বারবার তাকায়। ডাইনিংয়ে খেতে বসলে ঘুরে ফিরে তাকায়, সামনে ঘুরে ফিরে বেড়ায়, আমার পছন্দের রঙের জামা কাপড় পরে, সারাদিন গোছগাছ সাজুগুজু করে থাকে। ইদানিং ঘুরতে নিতে বলে, আর এগুলো আমি একা দেখছি না, বাড়ির সবাই দেখছে। সেদিন বাবা আসলো রুমে, এসে বলতেছে আমায় ডিফারেন্টভাবে চলতে। আমার চলাফেরার ধরন দেখে নাকি ওরুর কিশোরী মনে পরিবর্তন এসেছে। মাহিন শব্দ করে হেসে উঠল, হাসতে হাসতে চোখের কোণে জল জমেছে। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে, অদূরে তাকিয়ে বলে, নিজেকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। জেনে যে ওরুও আমায় পছন্দ করে, ভিন্ন চোখে দেখে। আমি যেসব করিনি ইদানিং তাই করছি। সেদিন বাড়ি ফিরে বেয়াদবের মতো ওরুর রুমে ঢুকেছি ওকে দেখতে, যেটা আমি কখনোই করিনি। আগে যে চোখে দেখতাম আজকাল তার বিপরীত। বিষয়টা খুবই বিশ্রী হয়ে উঠছে দিনকে দিন। রিহান সিরিয়াস গলায় বলে, দোস্ত, আঙ্কেলকে জানিয়ে দে, বলে দে তুই ওরুকে চাস। আজ অন লাইফ পার্টনার তোদের অ্যারেঞ্জ ম্যারেজ করিয়ে দেবে। ওরও অনার্স পড়ুয়া, কালীন না হয় বিয়ে দিবে। আমার বিশ্বাস ওর বাবা মা কোনো মতেই অমত করবেন না। তুই বেস্ট ওর জন্য। তন্ময় চুপ রইল, জবাব দিল না। সমস্যা তো মোস্তফা সাহেবের, তিনি সব কিছুই জানেন, তন্ময়ের অনুভূতি বোঝেন। তার বাবার থেকে তন্ময়কে ভালো বোঝে। তার বাবার থেকে তন্ময়কে কে ভালো বোঝে? মানুষটা আগে থেকেই জানে এবং জেনে শুনে বিষয়টা অ্যাভয়েড করতে চাচ্ছেন। তন্ময় সেই বিষয়ে ভালোভাবেই অবগত। শাহজাহান বাড়ির ভিতরটা নিত্যদিনের মতোই উজ্জ্বল ছিল। হঠাৎ সেই উজ্জ্বলতায় ছায়া প্রবেশ করলো যেন। তন্ময় বাড়ি ফিরেছে মাত্রই, তার ঢুকতে দেরি, ডাক পড়তে দেরি হয়নি। মোস্তফা সাহেব অত্যন্ত গম্ভীর এবং দাপুটে গলায় তন্ময়কে নিজের রুমে ডেকে নিয়ে গিয়েছেন। হঠাৎ সেই উজ্জ্বলতায় ছায়া প্রবেশ করলো যেন। তন্ময় বাড়ি ফিরেছে মাত্র, তার ঢুকতে দেরি, ডাক পড়তে দেরি হয়নি। মোস্তফা সাহেব অত্যন্ত গম্ভীর এবং দাপুটে গলায় তন্ময়কে নিজের রুমে ডেকে নিয়ে গিয়েছেন। তন্ময় সেই যে গিয়েছে এখনও ফেরেনি। দুজন পুরুষ মানুষ আধা ঘন্টা ধরে কী ধরনের আলাপ আলোচনা করছে তার বোধগম্য হচ্ছে না আনোয়ার সাহেবের। তিনি থমথমে পরিবেশে ব্যস্ত পায়ে পায়চারি করছেন লিভিং রুমে। ক্ষণে ক্ষণে নজর ফেলছেন দেওয়াল ঘড়িতে। এখন 11:35। চিন্তায় ভ্রুদয়ের মাঝে ভাঁজ পড়েছে সূক্ষ্ম। এই বয়সে এত স্ট্রেস তো নেওয়া যাচ্ছে না। বিড়বিড় করে কপাল ধরে সোফায় বসলেন। তার বড় ভাই এতটাই গাম্ভীর্যের সহিত তন্ময়কে ডেকে নিয়ে গিয়েছে যে আনোয়ার সাহেবেরই বুকের ভিতরটা তীর করে কাঁপছে। কপালে ছোট ছোট ঘাম জমেছে। বড় ভাইকে বড্ড ভয় পান কিনা? সম্মানও তো কম করেন না, ভালোবাসাও অগাধ। সুমিতা বেগম চায়ের কাপটা এগিয়ে ধরলেন। চাটা নাও। গরম মাথায় গরম চা খেলে মেজাজটাও গরম হবে, রেখে দাও, পরে খাবো। সুমিতা বেগম ভ্যাবাচাকা খেলেন যেন। গরম চায়ের সাথে গরম মেজাজের সম্পর্ক
কিভাবে হয়? তুমি বুঝবে না সুমিতা, ম্যাথমেটিক্সে তুমি দুর্বল। মুহূর্তেই থমথমে হয়ে ওঠে সুমিতা বেগমের মুখমণ্ডল। বিড়বিড় করে বললেন, গরম চা আর গরম মেজাজের মধ্যে ম্যাথমেটিক্স কিভাবে গুরুত্বপূর্ণ? অদ্ভুত। ওহি সাহেব ছেলেকে রাম ধমক মেরে ওপরে তুলেছেন। ওপরে বলতে দোতলায়, নিচের রুমে পাঠিয়েছেন। ছেলের প্যানপ্যানানিতে বদহজম হচ্ছিল এক প্রকার। এত কুকর্মের কথাবার্তা বলতে পারে ছেলেটা? হাতের ঘড়িতে দৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে হাঁসফাঁস করে ওঠেন। বড় ভাবির দিকে তাকিয়ে বলেন, 30 মিনিটস। এতক্ষণ ধরে নিশ্চয়ই মধু নিয়ে আলোচনা হচ্ছে না। সিরিয়াস ম্যাটার। ভাবি, আপনি কি কিছু জানেন? জবেদা বেগম চোখের ইশারায় জানালেন কিছুই জানেন না। ওহি সাহেব ছটপট ভঙ্গিতে উঠে দাঁড়ায়। অমন সময় পশ্চিম দিক হতে চেঁচামেচির শব্দ ভেসে আসে। নিশ্চুপ পরিবেশে এই দু একটা চেঁচামেচির শব্দ বজ্রপাতের ন্যায়। আনোয়ার সাহেব তড়িঘড়ি করে সেদিকে ছুটলেন। ছুটতে নিয়ে পড়তে নিলেন, অমনি নিজেকে সামলে পুনরায় ছুটলেন। মোস্তফা সাহেবের মুখশ্রী রাগান্বিত, থরথর করে কাঁপছে ঠোঁট। তন্ময়ও আজ শান্ত নেই, ক্রোধে নয়নচূড়া লালচে হয়ে আছে, গলার রগ নীল হয়ে বেরিয়ে। ডান হাত কেটেছে, রক্ত চুইয়ে পড়ছে মেঝেতে। কাচের গ্লাসটিও ভেঙে ছুঁড়ে পড়ে আছে সেখানটায়। শব্দ তুলে দরজা ঠেলে ঢোকেন জবেদা বেগম। ঢুকেই কিংকর্তব্য বিমূঢ় তিনি। আর্তনাদ করে ওঠেন, দ্রুততম গতিতে এসে দাঁড়ান ছেলের পাশে। কম্পিত হাতে তন্ময়ের রক্তাক্ত হাতটা চাপটে ধরেন। চোখ অশ্রুসিক্ত, গলার স্বর উঁচিয়ে বলেন, এসব কি করেছিস? এই তন্ময়, রক্ত পড়ছে। আল্লাহ! তন্ময় তখনও মোস্তফা সাহেবের দিকে দৃষ্টি রেখে আছে। কণ্ঠনালী চেপে দৃঢ় স্বরে বলে, আই ওয়ান্ট হার। আমার মধ্যে কি প্রবলেম? হোয়াটস রং উইথ মি? হ্যাঁ, আমাকে বিশ্বাস কেন করতে পারছো না? আই নো হার বেটার দেন ইউ বাবা। তাহলে কেন আমি ওর জীবনসঙ্গী হতে পারবো না? হোয়াই দ্য হেল নট? মোস্তফা সাহেব বাকরুদ্ধ। ঘন ঘন শ্বাস ফেলে তিনি আঙ্গুল তুলে স্ত্রীর উদ্দেশ্যে বলেন, তোমার ছেলেকে বলো আমার এই পরিবারের উপর নজর ফেলতে না। ও চাচ্ছে এই পরিবার ভেঙে যাক, আমার ভাইয়েরা আলাদা হোক। এটা আমি কখনো হতে দিব না, কখনো না। জবেদা বেগম আতঙ্কিত গলায় চেঁচায়। মোস্তফা সাহেব তেড়ে আসে, গলা নামিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোমার ভদ্র ছেলে অরুকে বিয়ে করতে চায়। ও ছোট মেয়েটাকে, যাকে সাভিয়ার সমান ভালোবেসে বড় করেছি, নিজের মেয়ের ন্যায় ছোট থেকে ভাই বোনের সম্পর্ক ওর। আর কমপক্ষে ও অরুর 10 বছরের বড়। এসব কিভাবে? ও আমাদের এই সুন্দর পরিবার কি হবে এগুলো জানাজানি হলে? হ্যাঁ। স্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন জবেদা বেগম। বেশ কিছুক্ষণ চুপসে রইলেন। মোস্তফা সাহেব সন্তুষ্ট অনুভব করেন, ভেবে নিলেও স্ত্রীও অমত করছে। কিন্তু তার ধারণা পাল্টে জবেদা বেগম বলে ওঠেন অত্যন্ত গম্ভীর গলায়, পুত্রবধূদের নিজের মেয়ের মতোই বড় করে পরের বাড়ির মেয়ের মতো নয়। চাচাতো ভাই বোনদের কি বিয়ে হয় না? একসাথে বড় হয়েছে তো কি হয়েছে? ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে। এর থেকে গুরুত্বপূর্ণ কি আমার ছেলের থেকে ভালো জীবনসঙ্গী ওর জন্য এই পৃথিবীতে নেই? ঘরের মেয়ে ঘরেই থাকবে সারা জীবন। আমি কোনো আপত্তির কারণ দেখছি না। আমার চেয়ে জবেদা, ধমকে ওঠেন মোস্তফা সাহেব। তুমি কি আদৌ বুঝতে পারছো কি বলছো? আমার পরিবার, আমার এত বছরের স্বপ্নের পরিবার ভেঙে যাবে এই তুচ্ছ তাচ্ছিল্য কারণে। ছেলে মানুষই চিন্তা ভাবনা পাশে রাখো, শুধু নিজেদের কথা ভাবছো। এই বিষয়টা আদৌ আনোয়ার কিংবা সুমিতার ভালো লাগবে নাকি ভেবে দেখছো? কতটা লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হবে বাড়ির মধ্যে ভেবেছো? আরো বাচ্চারা আছে জবেদা। হয়তো আনোয়ার আমার মুখের কথা ফেলতে না পেরে এই বিষয়টা মেনে নিল। তারপর কি হবে? যদি ভবিষ্যতে ওদের মধ্যে সমস্যা হয়, এই বয়সের ব্যবধানের কারণে যদি ওদের সম্পর্কের ভাঙন ধরে, তখন শুধু ওদের নয় আমাদের পরিবারের মধ্যেও ধরবে। অনেক অনেক সমস্যা আছে ভেবেচিন্তে। জবেদা বেগম অবাকের চূড়ান্তে যেন। এই চেনো তুমি আমাদের ছেলেকে তন্ময়?
আমি এই বিষয়ে আমার বাড়িতে আর একটা কথাও শুনতে চাই না। তোমার ছেলেকে বলো আমার বাড়িতে থাকতে হলে আমার মতামত মেনে থাকতে হবে। তন্ময় শক্ত গলায় বলে। থাকবো না, আপনার মতামত মানবো না, আর বাড়িতেও থাকবো না। এই বাড়িতে সেদিনই ফিরবো যেদিন অরুকে আমার হাতে তুলে দেবেন। কটকট পায়ে বেরিয়ে যায় তন্ময়। দেখা হয় চাচ্ছু চাচিদের সঙ্গে, সবাই দাঁড়িয়ে। তন্ময় দ্রুত পায়ে ইতিমধ্যেই ওপরে উঠে গিয়েছে। মোস্তফা সাহেব শব্দ করে সোফায় বসেন, পাশে বসেন জবেদা বেগম। গলার স্বর নামিয়ে তিনি বলতে নেন, ছেলেটা অরুকে সত্যিই? কথাটুকু শেষ করতে পারেননি, পূর্বেই খুব বাজে ভাষায় চেঁচিয়ে ওঠেন মোস্তফা সাহেব। রাগান্বিত তার মুখে যা এসছে বলে ফেলেন। ওদিকে স্বামীর কাছ থেকে কখনো এমন ব্যবহার না পাওয়া জবেদা বেগমের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মুখ চেপে ডুকরে কেঁদে ওঠেন।